তো কি বলছিলাম, ননসেন্স মিউটেশন মানে হচ্ছে কি যে যেখানে শেষ হওয়ার কথা তার আগেই শেষ হয়ে যায়, কেননা ওই যে কোডন গুলো মানে যে হ্যাঁ যে আর কি বেস গুলো আছে সেগুলোর মিউটেশন হয়ে অ্যাকচুয়ালি দেখ আলটিমেটলি তো এ বা টি সি জি যাই হোক না কেন এটা হচ্ছে কিছু না কিছু স্ক্রিন শেয়ার করুন। কেমিক্যাল। ও সরি সরি, হ্যাঁ এবার বললাম। হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যে আলটিমেটলি যেই এই যে আমরা কোড যেটা দিয়ে কোডগুলোকে তৈরি করছি সেটা মানে এই কোডের উপরেই পুরোপুরি ডিপেন্ড করছে যে একটা লোকের বৈশিষ্ট্যগুলো কেমন হবে বা একটা প্রাণী কি করবে কি খাবে কি ভাববে কিভাবে চলবে এগুলো সবই কিন্তু এই যে কোডের উপর যে আমরা এত বেশি জোর দিচ্ছি বা ডিপেন্ডেন্ট আমরা, কিন্তু ভেবে দেখতে গেলে এরা তো এক একটা মলিকিউল ছাড়া তো আর কিছু না। এবার মলিকিউলগুলোর মধ্যে ধর এর সঙ্গে টি বা টি এর সঙ্গে সি, মানে এর মধ্যে আবার কিছু কিছু আছে তারা একই ফ্যামিলি, এবং আগেই যখন স্ট্রাকচার গুলো পড়িয়েছিলাম মানে এদের একে অন্যের মধ্যে ডিফারেন্স কিন্তু বিশাল কিছু ডিফারেন্সও নয়, মানে হয়তো টেম্পারেচার ফ্লাকচুয়েশন বল বা কোনো ভাইরাস অ্যাটাক বা অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যে কোনো কারণেই হোক মানে একটা মলিকুল চেঞ্জ হয়ে আরেকটা মলিকুল হয়ে গেল, এটা কিন্তু মানে না হওয়ারও কিছু নেই, মানে হলে হতেই পারে, মানে জাস্ট একটা কেমিক্যাল একটা থেকে আরেকটায় চেঞ্জ হবে, সেটা কিন্তু না হওয়ারও কিছু নেই। মানে একই জিনিস অ্যাকচুয়ালি বলা হয় যখন আমরা এই যে ধর ডেটা স্টোর করি আপ স্পিন ডাউন স্পিন এসব দিয়ে, তো একটা স্পিন ফ্লিপ হতে কতক্ষণ, একটা টেম্পারেচারের ফ্লাকচুয়েশন বা কাছাকাছি একটা ম্যাগনেটিক ফিল্ড এলো বা বারবার আমি কাউকে মেকানিক্যালি হিট করলাম, জাস্ট এতেই কিন্তু স্পিনের ওরিয়েন্টেশন চেঞ্জ হতে পারে। তো একটা সিডি যেমন সহজেই ডেটা নষ্ট হয়ে যেতে পারে, একটা সিডিতে যে ডেটা আমি স্টোর করেছি, একই রকম ভাবে আমার ডিএনএ এর কোডেরও কিন্তু চেঞ্জ হতে পারে। তো দিস ইজ মিউটেশন। মিউটেশন বলতে প্রাইমারিলি সেটাই বোঝায়, মানে এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রেও বলা হচ্ছে সেকেন্ড মিউট্যান্ট থার্ড মিউট্যান্ট, এটা কিন্তু জাস্ট ওদের কোডের চেঞ্জ। হ্যাঁ এবার মিউটেশনের কিছু রিজন আছে, যেই যেই কারণে সিডির কোড চেঞ্জ হয়, ডিএনএ এর কোড তো আর সেই কারণে চেঞ্জ হবে না, একটা ডিফারেন্স থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোকে ননসেন্স মিউটেশন বলে, কেননা অবভিয়াসলি এই মিউটেশন গুলো কোনো কাজে লাগে না, উল্টে শরীরের ক্ষতি হয়। তো এই ধরনের মিউটেশনের ফলে প্রোটিন সিনথেসিসটা ঠিকমতো না হতে পারে এবং সেখান থেকে টিউমার ক্যান্সার বা এই ধরনের আরো কোনো হাবিজাবি ডিজিজ হতে পারে, কেননা প্রোটিন দিয়েই আমাদের বডি তৈরি, বডির প্রত্যেকটা ফাংশনেই প্রোটিন লাগে, প্রোটিনগুলো এনজাইম হিসাবে কাজ করে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো এইসব কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়। ঠিক আছে, এটাই জাস্ট আগের থেকে এটাই বলার ছিল। আচ্ছা এইবার হচ্ছে গিয়ে ডিএনএ ডাবল হেলিক্স কন্ডিশনে আছে, কি করে রেপ্লিকেট করব। প্রথমে মনে করা হতো যে ডিএনএ যখন কপি হয় তখন এইভাবে কপি হয়, এই যে কনজারভেটিভ মেকানিজম। সেটা কিরকম, ডাবল হেলিক্স আছে, আচ্ছা ওল্ড যেটা সেটাকে আমি এইচ বলবো, আর নিউ যেটা সেটাকে আমি এল বলবো, ঠিক আছে। আর ওল্ডকে যাতে আলাদাভাবে মার্ক করা যায় আর নিউটাকে যাতে মার্ক করা যায় তার জন্য কিছু মেকানিজম আছে, ওই তেজস্ক্রিয় নাইট্রোজেন সলিউশন বানিয়ে এমনভাবে আর কি ব্যাপারগুলো বেসটাকে এমনভাবে মানে এমনভাবে আর কি সলিউশনটাকে প্রিপেয়ার করা যাতে N15টা ওল্ড জিনিসটার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। যাই হোক সেটা সেটা অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার, কিন্তু মেন জিনিসটা বলছি যে ওল্ডটাকে আমি যদি এইচ বলি আর নিউটাকে যদি আমি এল বলি, এবার আমি যদি কনজারভেটিভ মেকানিজম আগে যেটা ভাবা হতো সেটা হচ্ছে কি কপি এভাবে হয় যে এই যে এইচ এইচ আছে, তো এইচ এইচটা এইচ এইচই থেকে যেতে পারে, মানে প্রত্যেকটা ডিএনএ তো আর কপি হবে না, একটা স্যাম্পলের মধ্যে মনে কর পেট্রি ডিশের মধ্যে অনেকগুলো ডিএনএ আছে, প্রচুর ডিএনএ, তো কিছু কিছু ডিএনএ অ্যাজ ইট ইজ থেকে যাবে অর্থাৎ এইচ এইচ, আবার কিছু কিছু ডিএনএ এর ক্ষেত্রে কপি হবে অর্থাৎ মানে একটা এইচ এল হবে আর অন্য এইচটাও এল হবে, ঠিক আছে, তাহলে এইচ এইচ হলো এল এল হলো। তারপরে যদি আবার কপি হয়,
এবং লক্ষণীয় হচ্ছে যে কোনো ডিএনএ এর ক্ষেত্রে এরম কখনো হয় না যে ডিএনএ তো ডাবল হেলিক্স। দুটো হেলিক্সকে আমি একটু আলাদা কালার, ও হওয়াটা তো এখানে পসিবল না, ঠিক আছে। ডিএনএ তো ডাবল হেলিক্স, তো এরম কখনোই হয় না যে একটা স্ট্র্যান্ড কপি হলো আর অন্য স্ট্র্যান্ডটা একই থেকে গেল, এটা কিন্তু কখনোই হয় না। হয় দুজনে একই থাকবে আর না হলে দুজনেই কপি হবে। তো এখানে যেমন আমি এইচ পেলাম যেটা অরিজিনাল থেকে গেছে, আর পেলাম এল, তা আবার যদি কপি হয় তখন কি হতে পারে, এইচটা একই থেকে যেতে পারে বা এল হতে পারে। আর এই যে এল আছে সেখান থেকেও এলটা এলই থেকে যেতে পারে বা সেটা পুনরায় কপি হয়ে আবার একটা এল হতে পারে। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ, মানে আমি যদি এই মেকানিজমটা ফলো করি তাহলে সবসময় এই যে ডাবল হেলিক্স থাকবে, হয় দুটোই ওল্ড থাকবে আর না হলে দুটোই নিউ থাকবে, কোনো মিক্সিং হবে না, যদি এই মেকানিজমটাই হয় সত্যি হয়। কিন্তু এটার বিপরীতে আরেকটা মেকানিজমের মানে প্রপোজাল বায়োলজিস্টরা দিয়েছিলেন। সেটা কিরকম, এই এইচ যে দুটো হেলিক্স সেটা সেপারেট হবে, হয়ে এটা একটা হবে আর এটা একটা হবে, সেপারেট হয়ে গেছে, ঠিক আছে। এবার সেপারেশনের পর কপি হবে, তাহলে এটা একটা এইচ এটা একটা এইচ, সেপারেশনের পর কপি হলো, কপি হয়ে এখানে একটা এল হলো আর এখানে একটা এল হলো, তারপর এই দুটো একে অন্যের সঙ্গে অ্যাড হলো। এই প্রপোজালটা কিন্তু লিজেন্ডারি বা রেভলিউশনারি প্রপোজাল, কারণ অরিজিনাল যা লোকে মনে করতো সেখানে কিন্তু ডিএনএ এর প্যাচ খোলার কোনো কনসেপ্ট ছিল না, এখানে কিন্তু কোনো রকম আনউইন্ডিং হচ্ছে না, পুরো জিনিসটারই কপি হচ্ছে, প্যাচ খুলছে না। সেমি কনজারভেটিভ মেকানিজমে বলা হলো যে প্যাচটা খুলে যায়, খুলে তারপর কপি হয়। তাহলে এইচটা এল হলো, এইচটা এল হলো, তারপর এইচের সঙ্গে এল কম্বাইন করে একটা এইচ এল হবে, আর একটা এল এর সঙ্গে এইচ কম্বাইন করে একটা এল এইচ হবে, এইচ এল এল এইচ। তারপর যদি আবার কপি হয় তখন এই এইচটা এই সরি তখন হয় এইচ এলটা এইচ এলই থাকবে আর না হলে কি হতে পারে, এইচটা এল হতে পারে আর এলটা তো এলই থাকবে, তাহলে পুরোটাই এল এল হলো। আর এলএইচ যেটা বলছি আমি, এলএইচও এলএইচটা এলএইচ থাকলো, আর না হলে কি হতে পারে এলটা এল থাকলো আর এইচটা এল হয়ে গেল। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড কপি কনজারভেটিভ মেকানিজমের ক্ষেত্রে একটা এইচ আর তিনটে এলএল, এই রেশিওটা মানে থাকার কথা। আর এটা অনুযায়ী কিন্তু মিক্সড ডিএনএ থাকার কথা। এখন ডিএনএর প্যাচটা খুলছে কি খুলছে না সেটা কি করে বুঝবো, যদি প্যাচ খোলার প্রশ্ন আসে তাহলে আবার খুব চাপ হয়ে যাবে। তো ডিএনএর প্যাচটা খুলছে কি খুলছে না তাহলে সেটা বুঝতে গেলে আমাকে সামহাউ স্টাডি করে বের করতে হবে যে এইচএল এলএইচ এই কম্বিনেশনটা কি পাওয়া যাচ্ছে নাকি এলএল এইচএইচ এরকম কম্বিনেশনই পাওয়া যাচ্ছে। এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে এই কম্বিনেশন পাওয়া যায়। সো সেমি কনজারভেটিভ মেকানিজম ইজ দ্য কারেক্ট মেকানিজম, এবং এখানে হেলিক্স আনউইন্ডিং হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার হেলিক্স আনউইন্ডিং হচ্ছে, এখানে হেল্প কে করবে এনজাইম, আরএনএ পলিমারেজের মতোই ডিএনএ পলিমারেজ, কিন্তু আরএনএ পলিমারেজ কোনখান থেকে ট্রান্সক্রিপশন শুরু করবে সেইটা বোঝার সাথে সাথেই কপি করতে শুরু করে দেয়। ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে অবভিয়াসলি সেটা হবে না, কারণ প্রথমে তো প্যাচ তো খুলতে হবেই, সেই প্যাচের ব্যাপার তো একটা আছেই, প্লাস আরো কিছু কিছু ছোট ছোট স্টেপ আছে। প্রথমে একটা ছোট্ট প্রাইমার লাগে, মানে সেই অ আ ক খ শেখার মতো, ঠিক আছে, একটা প্রাথমিকের বই লাগবে, সেটা কমপ্লিট হলে তারপর আরেকটু হায়ার ক্লাসের বই লাগবে। তাহলে প্রাথমিকের একটা বই লাগবে যেটাকে বলে প্রাইমার, এটা ছোট্ট আরএনএ বা ডিএনএ স্ট্র্যান্ড, সেটা দিয়ে প্রাথমিকভাবে কাজটা শুরু হয়, ঠিক আছে।
তারপর জিনিসটা স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে, সেই বাড়ানোর কাজটা করে ডিএনএ পলিমারেজ। তাহলে প্রথমে একটা প্রাইমার দরকার হয়, ডিএনএ পলিমারেজ ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারে না, প্রথমে একটা প্রাইমার দরকার হয় যে কিনা 5' থেকে 3' দিকে গ্রোথটা শুরু করে। এইটা কিন্তু একটু মনে রাখতে হবে যে কপিটা যেমন ভাবে আরএনএ সিনথেসিস হতো 5' থেকে 3' দিকে, কিভাবে সিনথেসিস হতো, রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যাড হতো 3' হাইড্রক্সিল গ্রুপে। একই রকম ভাবে এখানে ডিএনটিপি ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যাড হবে 3' হাইড্রক্সিল গ্রুপে, অর্থাৎ ডিএনএ এর যে কপি হবে সেটাও কিন্তু 5 থেকে 3 দিকেই হবে, লাইক দিস। তাহলে স্টেপ ওয়াইজ ব্যাপারটা কিরকম, প্রথম কাজ হলো এই যে ফর্ক তৈরি করা। আচ্ছা, ফর্কের আগে আসছে রেপ্লিকেশন অরিজিন, যেখান থেকে ব্যাপারটা শুরু হবে। তাহলে হেলিকেজ ডিএনএ এর প্যাঁচটা খুলবে, যেই পয়েন্ট থেকে প্যাঁচ খোলাটা শুরু হবে সেটাকে বলে রেপ্লিকেশন অরিজিন। ঠিক আছে, হেলিকেজ একটা এনজাইম। আচ্ছা, এরপরে নেক্সট এনজাইম কি আছে, প্রাইমেজ। প্রাইমেজ কি করবে, ওই যে বললাম ছোট্ট একটা আরএনএ প্রাইমার দরকার হয়, এই যে এটা বা এই যে এটা ছোট্ট একটা আরএনএ প্রাইমার এখানটাতে অ্যাটাচ করবে। আরএনএ প্রাইমারটা ছোটই, মাত্র 12টা নিউক্লিওটাইড। ঠিক আছে, ওই আরএনএ প্রাইমার অ্যাটাচ করবে, এখান থেকেই কাজটা শুরু হবে। অর্থাৎ এই যে 5' থাকবে আরএনএ প্রাইমার এবং 3' এন্ডে থাকবে ডিএনএ, যেখানে ওই ডিএনটিপি গুলো একটা একটা করে টুকটুক করে অ্যাড হতে থাকবে, কোথায় না হাইড্রক্সিল গ্রুপে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই ওই প্রাইমেজ তো প্রাইমারকে অ্যাড করলো, তারপর যে প্রোগ্রেসটা হচ্ছে সেই প্রোগ্রেসটা কে করছে, ডিএনএ পলিমারেজ। তাহলে প্রথম হেলিকেজ যে প্যাচ খুললো, তারপরে প্রাইমেজ যে প্রাইমার অ্যাড করলো, তারপর ডিএনএ পলিমারেজ যে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে চলেছে 5 থেকে 3 এর দিকে। এইবার ব্যাপার হলো এই যে ফর্কের যে মুভমেন্ট, মানে জিনিসটা খুলছে তো, মানে এদিক থেকে টেনে হাত দিয়ে টেনে খুলছি, তাহলে এই যে মানে ফর্ক অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে বলে, এই যে সমস্ত প্রোটিনগুলো অ্যাড হয়ে আছে, মানে সমস্ত এনজাইম আর কি, ডিএনএ পলিমারেজ স্টারেজ, এরা সবাই যে পয়েন্টে অ্যাড হয়ে আছে সেটাকেই বলে ফর্ক। হ্যাঁ, তো এরা তো মানে হেলিকেজ প্রাইমেজ পলিমারেজ এই ব্যাপারগুলো তো একসঙ্গে জট পাকিয়ে মানে একসঙ্গে আছে, তো এরা এই ডিএনএ বরাবর মুভ করছে, এই পুরো সেটটা, এটাকেই বলে ফর্ক মুভমেন্ট। পুরো মুভ করতে করতে যাচ্ছে এবং কাজটা করতে করতে যাচ্ছে। তাহলে ফর্কটা এদিকে মুভ করছে এবং এই যে দুটো স্ট্র্যান্ড খুলেছে তার মধ্যে এই যে স্ট্র্যান্ডটা, সেখানেও কিন্তু 5 থেকে 3 দিকে মুভমেন্টটা হচ্ছে। মানে সমস্যা হলো যে ডিএনএ এর যে ডাবল হেলিক্স, তার যে একটা স্ট্র্যান্ড সেটা যদি 5 থেকে 3 হয়, তাহলে অন্য স্ট্র্যান্ডটা 3 থেকে 5। তাহলে আমি যখন স্ট্র্যান্ডটা খুলেছি তখন তো আমি দুটো স্ট্র্যান্ড পেয়েছি, তা যেই স্ট্র্যান্ডটা 5 থেকে 3, সেই স্ট্র্যান্ডে যখন 5 মানে 5 থেকে 3, তাহলে 3 সঙ্গে 5, তাহলে সেই স্ট্র্যান্ড যখন 5 থেকে 3 দিকে গ্রোথ হচ্ছে, তখন কিন্তু ডিরেকশনটা ফর্কের মুভমেন্টের দিকেই হচ্ছে। কিন্তু অন্য যে স্ট্র্যান্ডটা আছে তার কিন্তু সমস্যা, কারণ তার ক্ষেত্রে ফর্ক মুভমেন্ট এরকম, কিন্তু ডিএনএ গ্রোথ কোন দিকে হবে, 5 থেকে 3 দিকে। সো ইট হ্যাজ টু বি অ্যালং দিস ডাইরেকশন। তাহলে স্ট্র্যান্ড তৈরি হচ্ছে ফর্কের গ্রোথের উল্টো দিকে। এটাতে সমস্যা হলো এই যে ফর্কের গ্রোথ বা ফর্কের যে মুভমেন্ট মানে তো ওই এনজাইমগুলোর মুভমেন্ট, তাহলে এনজাইমগুলো যেদিকে এগোচ্ছে ডিএনএ স্ট্র্যান্ডটা তার উল্টো দিকে এগোচ্ছে, তাহলে গ্রোথের ক্ষেত্রে একটা সমস্যা হবে, কারণ ওর এনজাইমগুলোর হেল্প অতটাও পাচ্ছে না। ঠিক আছে, তো সেই কারণে
এখানে এটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে, এরা কন্টিনিউয়াসলি স্ট্র্যান্ড ফর্ম করতে পারে না, কিছুক্ষণ অন্তর অন্তর এদেরকে নতুন নতুন প্রাইমার সাপ্লাই দিতে হয়, কিছুক্ষণ ফর্ম করে তারপর হতাশ হয়ে পড়ে, কাজ বন্ধ করে দেয়, আবার নতুন করে প্রাইমার দিয়ে নতুন করে কাজ শুরু করতে হয়। এই যে ছোট ছোট টুকরোগুলো এদেরকে বলে, ওকাজাকি বলে একজন জাপানিজ সায়েন্টিস্ট এটা ডিসকভার করেছিলেন, এটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, সো the RNA primer of each Okazaki fragment is removed and replaced by DNA chain growth from the neighboring Okazaki fragment. প্রত্যেকবার RNA প্রাইমার থেমে যায়, ওটাকে রিমুভ করে আবার রিপ্লেস করে। কিভাবে রিপ্লেস করে? তার ঠিক আগে নেইবারিং যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট ছিল সে একটু ধার দেয়, একটু লোন দিয়ে দেয় RNA প্রাইমার। আর এরকম করে টুকরো টুকরো ডিএনএ তৈরি হলো। এবার এদেরকে কানেক্ট কে করবে? কানেক্ট করার জন্য আরেকটা এনজাইম which is called DNA ligase। তাহলে ল্যাগিং স্ট্র্যান্ডটাকে ঠিকমতো ফর্ম করাটা একটু ঝামেলা, লিডিং স্ট্র্যান্ডটা নর্মালি ফটাফট তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে যে ইনি, এটা তো অ্যাক্সিডেন্টালি আমি ঢুকিয়েছি, অ্যাক্সিডেন্টালি দেখতে পাচ্ছি সেরকম নয়, এটা একটা গল্প আছে। ঠিক আছে, এমনিতে একটা ব্যাপার হলো যে মানুষ তো বাদরের থেকে, মানুষের পূর্বপুরুষ তো বাদর, সেই জন্য মানুষের সঙ্গে বাদরের প্রচুর মানে কোড ওয়াইজ প্রচুর সিমিলারিটি আছে। আর আমাদের যে অসুখ বিসুখগুলো সেগুলোও আমরা অনেক সময় বাদরের থেকে পাই, এবং অসুখ বিসুখের যে ওষুধগুলো, জাস্ট আ মিনিট, অসুখ বিসুখের যে ওষুধগুলো সেগুলোর জন্য আমরা বাদরের উপর প্রচুর পরিমাণে নির্ভরশীল। কিরকম অসুখ বা কিরকম ওষুধ? ভালো এক্সাম্পল হচ্ছে পোলিও। পোলিও ভাইরাসকে ট্যাকেল করার জন্য যে টিকা দেওয়া হয়, পোলিও টিকাকরণ, সেটার জন্য কি লাগে, কি দিয়ে তৈরি হয় পোলিওর টিকা? বাঁদরের কিডনি, মানে কিডনিটা নয়, বাঁদরের কিডনির কালচার। ঠিক আছে, কালচার মানে সর্ট অফ সলিউশন। ঠিক আছে, তো তোরা তো সবাই পোলিওর টিকা নিয়েছিস, তাহলে বাঁদরের কিডনির একটা মেটেরিয়াল অলরেডি তোদের বডির মধ্যে ঢুকে গেছে। এখন একটা খুব ইন্টারেস্টিং আবিষ্কার হয় কোন সময়, হয়তো 50s বা 60s এর দিকে। সেটা হলো যে বাঁদরের কিডনির যে কালচার থেকে পোলিও ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেই কিডনির কালচারের মধ্যে কিন্তু একটা ভাইরাস আছে which is a DNA ভাইরাস। ঠিক আছে, ভাইরাস তো দু রকমের হয়, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। তো যেমন করোনা ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, তো ডিএনএ ভাইরাস হচ্ছে যার মধ্যে ডিএনএ আছে। এখন মডেল সিস্টেম টু স্টাডি, মানে ডিএনএ রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন নিয়ে যে আমরা এত কিছু জানলাম, আমরা মডেল হিসেবে কাকে ইউজ করি? খুব ফেমাস মডেল হচ্ছে ডিএনএ ভাইরাস SV40, যেটা পাওয়া গেছে বাঁদরের কিডনির যে কালচার থেকে পোলিওর ভ্যাকসিন তৈরি করা হয়, সেই কালচারের মধ্যেই এই ডিএনএ ভাইরাসটা আবিষ্কৃত হয়েছিল। কিন্তু এটা আবার চলে এসেছিস, গুড। হ্যাঁ, তো হ্যাঁ, মাঝে কিছুটা সময় ছিলি না। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাদরের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক, মানে পুরোনো সম্পর্ক তো সহজে ছিন্ন করা যায় না।
তো অনেকগুলো অসুখও আমরা বাদরের থেকে পাই এবং অনেক অসুখের ওষুধও আমরা বাদরের থেকে পাই। যেমনটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে পোলিওর ভ্যাকসিন, যেটা বাদরের কিডনির একটা মানে কালচার থেকে পোলিও ভ্যাকসিন তৈরি। তারপরে পোলিও ভ্যাকসিন তৈরি হওয়ার পরে তো সারা পৃথিবী জুড়ে প্রচুর মানে পোলিও ভ্যাকসিনেশন ড্রাইভ প্রচুর লোকে দেওয়া হচ্ছে, খুব ভালো। হঠাৎ করে একটা সময় আবিষ্কৃত হলো কি কিডনির যে কালচার যেখান থেকে ভ্যাকসিন তৈরি হচ্ছে তার মধ্যেই নাকি আরেকটা ভাইরাস আছে হুইচ ইজ কল্ড SV40। এইটা আবিষ্কার হওয়ার পর একটা খুবই গন্ডগোলের সৃষ্টি হলো, কারণ সে কি তাহলে এতদিন কি ভ্যাকসিনের মধ্যে দিয়ে ভাইরাস মানুষের মধ্যে ঢুকে গেছে? যাই হোক, এটা শুনে তোরা আবার কোভিড এর ভ্যাকসিন নিয়ে কিছু ভাবিস না। তো লাকিলি তারপরে বিভিন্ন রিসার্চ করে দেখা গেল যে SV40 ভাইরাস এটা ঠিকই, কিন্তু মানুষের শরীরে গিয়েও মানে মানুষের কোনো ক্ষতি হয়নি আর কি, লাকিলি, মানে ভাগ্যিস হয়নি। হলে অবশ্য সঙ্গে সঙ্গে জানা যেত। এমনিতে যে কোনো ভ্যাকসিন যখনই মার্কেটে লঞ্চ করা হয় তখনই সেটার ট্রায়াল মানে সায়েন্টিফিক ওয়েতে ট্রায়াল দেওয়া হয়, হুইচ ইজ কল্ড ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়াল এমন একটা ফিল্ড যেখানে ফিজিসিস্ট, কেমিস্ট, বায়োলজিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, ম্যাথমেটিশিয়ান সবার প্রচন্ড ইনভলভমেন্ট আছে। ক্লিনিক্যাল ট্রায়াল ইটসেলফ একটা বিশাল বড় মানে ফিল্ড আর কি। এটার মধ্যে দিয়েই ভ্যাকসিনগুলো পাস করে। তো এমনিতেও ওটা হওয়ার কথা ছিল না। যাই হোক, তো SV40 ভাইরাসটা আবিষ্কৃত হওয়ার পরে এটা নিয়ে একটু ভালোই মানে শোরগোল পড়েছিল, কারণ এটা একটা ডিএনএ ভাইরাস এবং হুইচ ইজ ইজি টু স্টাডি। তো এই ডিএনএ ভাইরাস SV40 তার ডিএনএ এর রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন, মানে এটাকে একটা মডেল সিস্টেম ধরে সেই রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন নিয়ে প্রচুর স্টাডি করা হয়, যেখান থেকে অ্যাকচুয়ালি এই সমস্ত হেলিকেজ প্রাইমেজ এগুলো এত ডিটেলটা বোঝা গেছিল ওই মডেলকে স্টাডি করে। তো আমরা এখন আচ্ছা SV40 দেখতে এরকম হয়, একটু করোনা করোনা ভাব আছে, মানে খোঁচা খোঁচা আর কি, খোঁচা ঠিক নয় কিন্তু যাই হোক সারফেসে অনেক ডিজাইন আছে। তো SV40-র ডিএনএ রেপ্লিকেশন যখন স্টাডি করা হলো তখন দেখা গেল এটা ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটু ইজি হবে জিনিসটা। আচ্ছা, তো এদের ক্ষেত্রে এটা হচ্ছে পুরো পিকচারটা। এবার স্টেপ বাই স্টেপ বলি। এটা হচ্ছে অরিজিনাল ডিএনএ যার কপি হবে। আচ্ছা, ডিএনএটাকে একটা বালার মতো একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যেটার মধ্যে দিয়ে ডিএনএটা সুরক্ষিতভাবে ঢুকে পড়ছে কিসের মধ্যে না একটা পলিমারেজের মধ্যে। আচ্ছা, এইখানে পুরো প্রসেসটার মধ্যে 3 রকমের ডিএনএ পলিমারেজ দেখা যাচ্ছে। ডিএনএ পলিমারেজ এপসাইলন, ডিএনএ পলিমারেজ আলফা, ডিএনএ পলিমারেজ ডেল্টা। এর মধ্যে আলফা আর ডেল্টাটা আমরা আগেই পড়েছি। পলিমারেজ আলফা প্রসেসটাকে প্রাইমারের হাত থেকে হ্যান্ডওভার হয় আর কি পলিমারেজ আলফাতে, আর ডেল্টা প্রসেসটাকে কন্টিনিউ করে। এপসাইলনটা এখানে এক্সট্রা। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এপসাইলন কি করে, প্রথমে অরিজিনাল ডিএনএ, সেই ডিএনএ কে ভালোভাবে প্রোটেক্ট করার কাজটা করে পিসিএনএ এটাকে প্রোটেক্ট করে ঢুকিয়ে দেয় ডিএনএ পলিমারেজ এপসাইলনের মধ্যে। ডিএনএ পলিমারেজ এপসাইলনের কাজ হলো ওকে হেলিকেজ পর্যন্ত পৌঁছে দেওয়া। হেলিকেজ হিসাবে এখানে কে কাজ করে, টি অ্যান্টিজেন বলে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি এখন তোরা ভালোই জানিস ইন্টারনেটের কল্যাণে। তো লার্জ টি অ্যান্টিজেন বলে একটা অ্যান্টিজেন আছে যেটা কিনা হেলিকেজ হিসেবে কাজ করে। তাহলে পলিমারেজ এপসাইলনের মাধ্যমে হেলিকেজের হাতে ওর হ্যান্ডওভার হলো। হেলিকেজ প্যাচটাকে খুলে দিয়ে এই ফর্কটা ক্রিয়েট করলো। ঠিক আছে, হেলিকেজ এখানে প্যাচটাকে খুলে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছিস তোরা। আচ্ছা, হেলিকেজ এই প্যাচটাকে খুলে দেওয়ার পর প্রাইমেজ চলে এলো এবং একটা প্রাইমারকে অ্যাড করলো। ঠিক আছে, আচ্ছা, আফটার দ্যাট এই প্রাইমারকে ফলো করে করে কপি হচ্ছে। যতক্ষণ কপিটা হচ্ছে, এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড অবস্থায় আছে, তো যতক্ষণ কপিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে এই গোল গোল হলুদ হলুদ জিনিসটা ব্যাপারটাকে ধরে রেখেছে। তো এই যে ব্যাপারটাকে ধরে রেখেছে যে সেই জিনিসটা, দ্যাট ইজ কল্ড আরপিএ। আরপিএ ইজ রেপ্লিকেশন প্রোটিন
এ দেখ পদে পদে প্রোটিন, প্রোটিন ছাড়া এক পা মুভ করা যায় না। তো আরপিএ জিনিসটাকে হোল্ড করে রেখেছে এবং রেপ্লিকেশনে সাহায্য করছে। এইভাবে ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। আবার সেই কঙ্গন বা বালার মতো জিনিসটা আবার চলে এলো, যে কিনা জিনিসটাকে প্রোটেক্ট করছে। পলিমারেজ ডেল্টা ও চেনটাকে কন্টিনিউ করতে হেল্প করছে। এবং ফাইনালি ওই ল্যাগিং স্ট্র্যান্ডটা তৈরি হলো। আর এইটা হচ্ছে দিস ইজ দ্য লিডিং স্ট্র্যান্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্ক, এটা এইদিকে মুভমেন্টটা হচ্ছে ফর্কে। তার মানে এই যে গোটা বিষয়টা, এটা এটা হেলিকেজ, পলিমারেজ, এই যে গোটা জিনিসটা, এটা পুরো সেটটা এদিকে মুভ করছে। আর লিডিং স্ট্র্যান্ড এভাবে তৈরি হচ্ছে, আর ল্যাগিং স্ট্র্যান্ডটা এভাবে তৈরি হচ্ছে। পুরো কাজটাতে সাহায্য করছে পিসিএনএ, প্রোটেক্ট করছে ডিএনএটাকে। আর আরপিএ রেপ্লিকেশনে সাহায্য করছে। আর একটা এক্সট্রা জিনিস হচ্ছে আরএফসি। তাহলে এই কিছু কিছু এক্সট্রা টার্ম আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি একবার একটু দেখি। প্রথমত লার্জ টি অ্যান্টিজেন হেলিকেজ, যে কিনা প্যাচটা খুলতে হেল্প করবে। পলিমারেজ এপসাইলন, যে হচ্ছে ওই জিনিসটাকে, ডাবল হেলিক্সটাকে ক্যারি করে হেলিকেজ অব্দি পৌঁছে দেবে। আচ্ছা, পিসিএনএ আর আরএফসি বলে দুটো অদ্ভুত জিনিস এখানে দেখা গেছে। সো হোয়াট ইজ পিসিএনএ? পিসিএনএ ইজ নোন অ্যাজ স্লাইডিং ক্ল্যাম্প। ও হচ্ছে একটা ক্ল্যাম্পের মতো কাজ করে। ও কি করে? ডিএনএটাকে ধরে রেখেছে মাঝখানে, চারপাশ থেকে প্রোটেক্ট করছে, এবং পলিমারেজ ডেল্টা আর পলিমারেজ এপসাইলনকে স্টেবলি অ্যাসোসিয়েটেড থাকতে হেল্প করছে, অর্থাৎ কমপ্লেক্সটাকে স্টেবল করছে পিসিএনএ। এবার পিসিএনএ তো একটা ক্ল্যাম্প, এই ক্ল্যাম্পটাকে যে ডিএনএর সঙ্গে আটকাতে হবে, এগুলো তো সব কোষ নিজে নিজেই করছে। তাহলে কোষকে যন্ত্রপাতিও রাখতে হচ্ছে, যন্ত্রপাতির লেবারকেও রাখতে হচ্ছে। তাহলে যন্ত্রটা হচ্ছে ক্ল্যাম্প, ক্ল্যাম্পকে লোড করার জন্য আরেকটা মলিকিউল which is RFC. So if PCNA is the sliding clamp, then RFC is the clamp loader, যে PCNA কে ধরে রাখে এবং জায়গা মতো ওকে বসিয়ে দেয়। তাহলে RFC is another protein, প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো প্রোটিন। So RFC is another protein which is pentameric protein. এটার পুরো কথা হচ্ছে রেপ্লিকেশন ফ্যাক্টর সি। ও কি করে? পিসিএনএ কে ধরে রাখে, পিসিএনএ রিংকে ওপেন করে এবং সঠিক জায়গায় পিসিএনএ রিংকে বসিয়ে দেয়। সো ইট ইজ দ্য ক্ল্যাম্প লোডার। তাহলে দিস ইজ হাউ। আর আরপিএ হচ্ছে রেপ্লিকেশন প্রোটিন, যে ডিএনএর সিঙ্গেল স্ট্র্যান্ডটাকে ধরে রাখে এবং রেপ্লিকেশনের প্রসেসটাকে হেল্প করে। তাহলে এই এত রকম জিনিসপত্র মিলে বেসিক্যালি এই ঘটনাটা হয়, যেটা এখানে এই গল্পটা হয় আর কি। কি ডিএনএর মধ্যে যদি ডিএনএটা যদি এরকম একটা সুন্দর দেখতে না হয়ে সুপার কয়েলড অবস্থায় থাকে, মানে সুপার কয়েলের ব্যাপারটা মনে আছে তো? লিনিয়ার কয়েল, লিনিয়ার ডিএনএ আর সার্কুলার ডিএনএ। এটা হচ্ছে লিনিয়ার ডিএনএ আর এটা হচ্ছে সুপার কয়েলড ডিএনএ। তাহলে এই ধরনের কোনো সুপার কয়েলিং থাকলে টপো আইসোমারেজ আগেই এটাকে কেটে কুটে কয়েলিংটাকে ঠিক করে লিনিয়ার করে দেয়। তারপর হচ্ছে হেলিকেজ, হেলিকেজ প্যাচটাকে খোলে এবং প্যাচটাকে ওই অবস্থায় ধরে রাখে। হেলিকেজের পরে আসে আরএনএ প্রাইমেজ, যে কিনা একটা ছোট্ট প্রাইমার দিয়ে প্রসেসটাকে স্টার্ট করে। আরএনএ প্রাইমেজের পরে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনস এই ব্যাপারটাকে স্টার্ট করে, ব্যাপারটাকে হেল্প করে, এবং অ্যাট দ্য লাস্ট স্টেজ ডিএনএ পলিমারেজ আলফা, যে প্রাইমারটাকে আরো এগিয়ে নিয়ে যায়, এবং ডিএনএ পলিমারেজ ডেল্টা, যে ওই চেন ইলংগেশনে হেল্প করে। তাহলে দিস ইজ দ্য মেকানিজম বাই হুইচ ডিএনএ ইজ রেপ্লিকেটেড। পুরো জিনিসটার মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার, যে এই পলিমারেজ নামের যে বস্তুটা, সেটা ঠিক জায়গায় অ্যাটাচ হলো কি হলো না, এই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। সো ইট ইজ সর্ট অফ ডিসিশন মেকিং, মানে
যাই হোক না কেন আলটিমেটলি সবকিছুকে তো মানে ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে অ্যাটাচ হতে হবে। এবং পলিমারেজের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। রেপ্লিকেশনে অবশ্য পলিমারেজের আগেও কিছু ব্যাপার থাকে, কিন্তু যখন আমরা ট্রান্সক্রিপশন করেছিলাম তখন দেখেছিলাম যে আরএনএ পলিমারেজই কিন্তু ব্যাপারটা পুরোটাকে কন্ট্রোল করলো, আরএনএ পলিমারেজই ঠিক করলো। মানে আরএনএ পলিমারেজ প্রথমে প্রোমোটারে অ্যাটাচ হয়ে গেল, প্রোমোটারে অ্যাটাচ হয়ে গেল, তারপর আরএনএ পলিমারেজই পুরো প্রসেসটাকে কিন্তু পরিচালনা করলো। তাহলে আরএনএ পলিমারেজ হাওয়ায় মানে হাওয়ায় না, কোষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, জিনটাও কোষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তাহলে পলিমারেজ গুলো যে ঠিক প্রোমোটারেই আটকালো, এই জিনিসটা মানে না আটকালে তো প্রসেসটা হতো না। তো এই জিনিসটা তো কমপ্লিটলি প্রবাবিলিস্টিক, মানে আটকাতেও পারে, প্রবাবিলিস্টিক, আটকাতেও পারে নাও আটকাতে পারে। তো এই ব্যাপারটা মানে স্ট্যাটিস্টিক্যালি এই ব্যাপারটা কেমন, মানে হোয়াট ইজ দ্য